আচ্ছা, তার আগে বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন। আর আমরা আমাদের স্লাইডটা শেয়ার করতেছি। স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু। উফ, স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ভয়েস শোনা যাচ্ছে কি? বা মেসেজ দিবেন।
স্লাইডটা দেখা যাচ্ছে কিনা দেখে এবার বলেন। আপনারা তো নিজেরাও কথা বলতে পারবেন এখানে চাইলে। দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। কি ব্যাপার? এবার স্ক্রিনিং দিস শেয়ার বল লেখা আছে। আচ্ছা, এবার দেখি তো। এবার দেখেন তো। ডেটা সেন্টারের দে- ধারণা সমূহ। দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে মডিউল বির ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা মূলত মডিউল বির টপিকসগুলো আলোচনা করব। তো প্রথমে আমাদের মডিউল বির এই চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ এ ডাটা সেন্টার। একটা ডাটা সেন্টারকে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ এ টায়ার ফোর ডাটা সেন্টার। টায়ার ফোর ডাটা সেন্টারের বেসিক রিকোয়ারমেন্টগুলো কি কি, এবং হোয়াট আর দ্য টাইপস অফ ডাটা সেন্টার, এবং ডাটা সেন্টারের টাইপসগুলো কি কি বলছে। তো ডাটা সেন্টার বলতে বোঝাইছে যে একটা বিশেষ স্থাপনা যেখানে কম্পিউটার, সার্ভার এবং নেটওয়ার্ক যন্ত্রপাতি সংরক্ষিত থাকে। ডাটা মানে সেন্টারটা কিসের? ডাটার, তাহলে তো সেখানে অবশ্যই কম্পিউটার, সার্ভার এবং নেটওয়ার্কের আপনার তথ্য সংরক্ষিত থাকবে। তো এখানে বলছে যে এগুলোর মাধ্যমে ডিজিটাল ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করা হয়। এই ডেটা সেন্টারে আধুনিক ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র। ডেটা সেন্টারে কি থাকে? গুরুত্বপূর্ণ ফাইল, অ্যাপ্লিকেশন এবং সেবার নিরাপদ অ্যাক্সেস নিশ্চিত করা হয়। এবং এই ডেটা সেন্টারে কিন্তু আপনার 24 ঘন্টা বিদ্যুৎ রাখতে হবে, এবং ডেটা সেন্টারে নর্মালি কুলিং মানে এসি দিয়ে রাখতে হয়, না হলে এই যে আপনার বিভিন্ন অনেক যে কম্পিউটার, সার্ভার এবং নেটওয়ার্ক আছে সেগুলোর প্রবলেম হবে। তো এই জন্য নর্মালি সেটা যেন কুলিং থাকে, এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে এটা পরিচালিত হয় ডেটা সেন্টারটা। টায়ার ফোর ডাটা সেন্টারের মৌলিক চাহিদা সমূহ। এই ডাটা সেন্টারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়: টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি, টায়ার ফোর। এখন টায়ার ফোর ডাটা সেন্টার করতে গেলে আমাদেরকে যেই যেই জিনিসগুলো রাখতে হয়: সম্পূর্ণ রিডান্ডান্ট অবকাঠামো। আহ, এখানে আমাদের আচ্ছা, তারপর 24/7 চলমান সেবা। যে এই ধরনের সেবা, সেবাতে আপনি সবসময় আপনার সেবা দেওয়ার চেষ্টা রাখতে হবে, যে এইটা সিস্টেমটা আপনি কখনো বন্ধ করতে পারবেন না। ফল্ট টলারেন্ট সিস্টেম। এই একটি অংশ কাজ না করলেও সিস্টেম পুরোপুরি সচল থাকে। এতে নির্বিচারে উচ্চমানের সেবা দেওয়া যায়। টায়ার ফোর ডাটা সেন্টারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হলো একাধিক পাওয়ার সোর্স। যে দুইটা পৃথক পাওয়ার উৎস থাকে, একটা বন্ধ হয়ে গেলেও অন্যটা চালু থাকবে এবং সিস্টেম সচল রাখবে। 5 নম্বরে হচ্ছে হলো উন্নত কুলিং ব্যবস্থা। ওই যে কুলিং ব্যবস্থা বলতে এখানে ডাটা সেন্টারগুলোতে আপনার এসি রাখতে হয়, না হলে আহ, এই বিভিন্ন সংযোগ বা ডাটারগুলোর মধ্যে প্রবলেম হইতে পারে। আচ্ছা, তার আগে আমরা দেখি যে এটা রেকর্ড করা হয়েছে কিনা। আচ্ছা, ডেটা সেন্টারের ধারণা সমূহ, ধরন সমূহ কি ধরনের হতে পারে? যে ডেটা সেন্টারগুলো মালিকানা, অবস্থান এবং সেবার ধরন অনুযায়ী ভাগ করা হয়। তো আমরা যেমন বলি যে এন্টারপ্রাইজ ডেটা সেন্টার হতে পারে একটা প্রতিষ্ঠান নিজের ব্যবহারের জন্য। এন্টারপ্রাইজ ডেটা সেন্টারটা হলো ওরা নিজেরা ব্যবহারের জন্য নিজেরাই তৈরি এবং পরিচালনা করবে। আর কো লোকেশন ডেটা সেন্টার বলতে বোঝাচ্ছে যে আপনার প্রতিষ্ঠান ভাড়ার ভিত্তিতে, মানে একটা জায়গাতে ওরা ভাড়া নিয়ে ওইটা আপনার ওই জায়গাটা ব্যবহার করবে, যখন কো লোকেশন ডাটা সেন্টার। তারপর হচ্ছে আপনার ক্লাউড ডাটা সেন্টার। ক্লাউড ডাটা সেন্টার মানে ওই যে গুগল ক্লাউড বা AWS বা আজিওর, এই সব কোম্পানিগুলোর কাছ থেকে আপনার ডেটাগুলো রাখার জন্য, মানে অন্য কোম্পানি, আপনি থার্ড পার্টি কোম্পানির কারো ক্লাউড ভিত্তিক সেবা সরবরাহ করবেন। আর একটা 4 নম্বর ডাটা হতে পারে এজ ডাটা সেন্টার, ছোট আকারের ডাটা সেন্টার, যেটা ব্যবহারকারীর কাছাকাছি স্থানে থাকে। আপনার ব্যবহার যেখানে করতেছেন সেটার কাছাকাছি স্থানে থাকবে, আপনি যেন দ্রুত সেবা পেতে পারেন। আর ম্যানেজ ডেটা সার্ভিস সেন্টার, এটাও তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান, মানে অন্য একটা প্রতিষ্ঠান, থার্ড পার্টি আপনার পুরো আইটি সেবা পরিচালনা করবে আপনার ব্যবসার পক্ষ থেকে।
টিয়ার 3 ডাটা সেন্টারের প্রয়োজনীয়তা লিখুন, যেটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। তাহলে টিয়ার 3 ডাটা সেন্টার এমনভাবে ডিজাইন করা হয়, এখানেও নিরবচ্ছিন্ন সেবা এবং ভালো নির্ভরযোগ্যতা নিশ্চিন্ত করা হয়। 24 ঘন্টা চলতে পারে, রক্ষণাবেক্ষণের সময় সিস্টেম বন্ধ করতে হয় না। এটাও ওই যে অনেকটা আমরা টায়ার 4 যেগুলো পড়ে আসলাম সেটাই দেখেন, N1 রিডান্ডেন্সি 24/7 নিশ্চিত, একাধিক পাওয়ার ও কুলিং পথ, সাথে সাথে রক্ষণাবেক্ষণ থাকবে, উন্নত নিরাপত্তা ও মনিটরিং থাকবে। সেম 4-এর সাথেই 3টা মিলাই আপনি বলতে পারবেন। আচ্ছা, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এবং টিয়ার 4 ডাটা সেন্টারগুলোর সুবিধা অসুবিধা বর্ণনা করতে বলছে আপনার। আইবিবি টেক্সট বইয়ের 4 নম্বরে আসছে এই প্রশ্নটা। বা ডেটা সেন্টার বা ডিজাস্টার রিকভারি সাইটের কাজ কি, আধুনিক অনলাইন ব্যাংকিং এর জন্য দুর্যোগ পুনরুদ্ধারের সাইট সম্পর্কে আপনার বর্ণনা করতে বলছে। তো চলেন আমরা একটু দেখি টিয়ার 3, টিয়ার 4, টিয়ার 1 এগুলোর সেন্টার কি, সুবিধা অসুবিধাগুলো কি। তো প্রত্যেকটা টায়ারের নির্দিষ্ট সুবিধা অসুবিধা রয়েছে। টায়ার 1-এর আমাদের 4 ধরনের ডাটা সেন্টার বলতেছি। টায়ার 1 ডাটার সেন্টারের হচ্ছে হলো স্থাপন খরচ কম, এতে কম পরিকাঠামো লাগে। ছোট ব্যাংকের জন্য এটি উপযোগী যাদের আইটি চাহিদা কম, মানে তুলনামূলক কম খরচ লাগে। টায়ার 2-তে হচ্ছে হলো আংশিক ব্যাকআপ সুবিধা দিবে আপনার, এতে কিছু রিডান্ডেন্সি থাকে। টায়ার 1 থেকে এটা বেশি নির্ভরযোগ্য এবং খরচও তুলনামূলক কম। আচ্ছা, টায়ার 3 কি, সার্ভিস বন্ধ না করেই রক্ষণাবেক্ষণ। এটা হচ্ছে চলমান অবস্থাতেই আপনার মেইনটেনেন্স করা যায়, ফলে সার্ভিস 24 ঘন্টা চালু রাখার সুবিধা হয় টায়ার 3। আর টায়ার 4 হচ্ছে সর্বোচ্চ নির্ভরযোগ্যতা, হ্যাঁ, সম্পূর্ণ ব্যাকআপ থাকবে, কোনো একটা জায়গা নষ্ট হলেও সার্ভিস বন্ধ হবে না, এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাংকিং সিস্টেমের জন্য এটা ডিজাইন করা। ব্যাংকিং স্কেলের উপর ভিত্তি করে যদি ছোট ব্যাংক হয় তাহলে টায়ার 1 বা টায়ার 2 ব্যবহার করতে পারবে, আর বড় ব্যাংকগুলো টায়ার 3 বা টায়ার 4 ডাটা সেন্টার ব্যবহার করবে। যেমন একটা গ্রামীণ ব্যাংক টায়ার 2 ব্যবহার করতে পারে, আর একটা কেন্দ্রীয় ব্যাংক 24/7 আওয়ারের জন্য টায়ার 4 ব্যবহার করে। টায়ার 1 টু টায়ার 4 ডাটা সেন্টারের অসুবিধা, যে প্রতিটি টায়ারের কিছু অসুবিধা আছে। সেরকম টায়ার 1 যেহেতু ছোট, ব্যর্থতার ঝুঁকি বেশি থাকে, এতে কোনো ব্যাকআপ ব্যবস্থা থাকে না, একটা ছোট আহ, সমস্যা পুরো সার্ভিস বন্ধ করে দিতে পারে। টায়ার 2 হচ্ছে রিডান্ডেন্সি সমতা, আংশিক ব্যাকআপ থাকে, খুব গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যক্রমের জন্য এটা যথেষ্ট নয় বলতেছে। টায়ার 3 স্থাপন এবং রক্ষণাবেক্ষণে ব্যয় বেশি, এতে বেশি বিনিয়োগ দরকার, এবং দক্ষ আইটি কর্মী ছাড়া এটা পরিচালনা কঠিন। আর টায়ার 4-এ যেটা হচ্ছে সবচেয়ে বেশি টাকা লাগবে টায়ার 4-এ। টায়ার 4 অতিমাত্রায় ব্যয়বহুল এবং জটিল, সবাই পারবে না এটা। এর অবকাঠামো তৈরি করতে আপনার অনেক খরচ লাগে, এবং ছোট ব্যাংকের পক্ষে এটি ব্যবস্থাপনা করা কঠিন। বেশি বিদ্যুৎ এবং কুলিং লাগে টায়ার 4-এ। তো এই হচ্ছে আমাদের প্রতিটা টায়ার 1, টায়ার 2, টায়ার 2, 3, 4-এর সুবিধা অসুবিধা। আচ্ছা, দুর্যোগ পুনরুদ্ধার বা ডিআরআই, যেটাকে বলে ডিজাস্টার রিকভারি নেটওয়ার্ক, হুম, এটা কি? আর ডিআরএস ডিজাইন করার সময় কি কি সমস্যা হয়? 96 বিপিএতে এসেছিল, হোয়াট আর দ্য ইস্যুস মেক ট্রেড অফ হোয়াইল ডিজাইনিং ডিআরএস। আচ্ছা, ডিজাস্টার রিকভারি সাইট হলো একটা, দেখেন ডিজাস্টার রিকভারি সাইট মানে কি বোঝাচ্ছে, যে যে কোনো যদি সমস্যায় পড়েন তাহলে এটা আপনার এমন একটা ব্যাকআপ ব্যবস্থা যেটা জরুরি অবস্থায় ব্যাংকের তথ্য সার্ভিস সার্ভিস রক্ষা করে। যেমন অনেক সময় আমাদের হতে পারে আগুন, বন্যা বা সাইবার আক্রমণে আমাদের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, এবং আম, তখন আমাদের ওই যন্ত্রপাতি নষ্ট হওয়ার কারণে আমাদের ব্যাংকিং লেনদেন যেন বন্ধ না হয়, যে মূল ডেটা সেন্টার বন্ধ হলেও আমার ডিআরএস সার্ভিস চালু রাখতে সাহায্য করে। এটা ব্যাংকের কার্যক্রম বন্ধ না হয়ে চলতে দেয় এবং আর্থিক ক্ষতি থেকে বাঁচায়। তখন ওই আমার ডিজাস্টার রিকভারি সাইট, ওটা দ্বারা আমরা কাজ চালাই নিতে পারবো। আর সাধারণত ডিজাস্টার রিকভারি সাইট অন্য জায়গায় রাখা হয় নিরাপত্তার জন্য। যেমন আপনার ঢাকার যে ডাটা সেন্টার সেটা যদি নষ্ট হয়, আপনি আরেকটা ব্যাকআপ ফাইলের জন্য কোথায় রাখছেন? চট্টগ্রাম, তখন ওই চট্টগ্রাম সাইটটা দিয়ে আপনি আপনার ব্যাংকিং কার্যক্রমটা চালিয়ে নিতে পারবেন। তো এগুলো অনেক কিছু বিষয় আপনার ডিজাস্টার রিকভারি সাইট ডিজাইন করার সময় অনেক বিষয়ের মধ্যে সমন্বয় করতে হয়, যেমন খরচ, গতি, ঝুঁকি, রিকভারি পরিকল্পনা, এটা আপনার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। খরচ বানানোর সুবিধা, আপনি যত বেশি নিরাপত্তা নেবেন আপনার তত বেশি খরচ হবে। ব্যাংকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কত খরচ করবেন। রিকভারি টাইম অবজেক্ট, যে কত তাড়াতাড়ি সার্ভিস চালু হবে, দ্রুত রিকভারি করতে গেলে আপনার টাকা বেশি লাগবে। ব্যাকআপের ঘনত্ব, আপনি যদি বেশি বেশি ঘন ঘন ব্যাকআপ নেন আপনার ডাটা সুরক্ষিত থাকবে, কিন্তু এতে আবার স্টোরেজ এবং খরচ বাড়বে। লোকেশনের দূরত্ব,
আপনি দূরের ডিজাস্টার রিকভারি সেন্টার স্থানীয় বিপর্যয় থেকে নিরাপদ, তবে এতে ডেটা পাঠাতে সময় ও খরচ বেশি লাগে। ধরে নেন আপনি আপনার কি বলে ঢাকাতে ডাটা সেন্টার আছে, এখন আপনি ঢাকার চেয়ে অনেক দূরে চট্টগ্রামে ডাটা রিকভারি সেন্টার রাখলেন, তাহলে চট্টগ্রাম থেকে আপনার ডাটা পাঠাতে কিন্তু খরচ এবং বেশি সময় লাগবে। কিন্তু এটা কাছের চেয়ে নিরাপদ হবে কেন? আপনি ধরে নেন ঢাকার কাছাকাছি মানিকগঞ্জ আছে, মানিকগঞ্জে আপনি একটা ডেটা সেন্টার করতে চাইলেন। এখন যদি আপনি মানিকগঞ্জে ডেটা সেন্টার করেন, তাহলে মানিকগঞ্জে ডেটা সেন্টারের চেয়ে চট্টগ্রামের ডেটা সেন্টারটা বেশি সুরক্ষিত থাকবে প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে। ব্যাপারটা এরকম যে ঢাকাতে কোনো ভূমিকম্প যদি হয় তাহলে ঢাকার পাশে মানিকগঞ্জেও হতে পারে, বা ঢাকাতে আপনার বন্যা হলো তাহলে ঢাকার কাছাকাছি প্রাকৃতিক দুর্যোগ মানিকগঞ্জেও হতে পারে। তাহলে এর কাছাকাছি প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তাহলে আমি ঢাকার ডাটা সেন্টার তো আমার নষ্ট হবেই, আমি ব্যাকআপের জন্য মানিকগঞ্জ নিলাম, তাহলে মানিকগঞ্জও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে মানিকগঞ্জ কিন্তু নিরাপদ কম, কিন্তু ঢাকা থেকে চিটাগং অনেক দূরে, তখন কিন্তু এই ঢাকার ওয়েদার এবং চিটাগংয়ের ওয়েদার মিলবে না। ঢাকার প্রাকৃতিক দুর্যোগ চিটাগংয়ে নাও ঘটতে পারে। তো এই জন্য বলছে যে দূরের ডিজাস্টার রিকভারি সেন্টার স্থানীয় বিপর্যয় থেকে নিরাপদ আর কি, কিন্তু ডেটা পাঠাতে এবং খরচ করতে বেশি সময় লাগে। আবার প্রযুক্তির জটিলতা, উন্নত ডিজাস্টার রিকভারি চালাতে অভিজ্ঞ লোক এবং উন্নত টুল লাগে, সহজ সিস্টেম পালানো চালানো সহজ কিন্তু সক্ষমতা কম। আচ্ছা, আপনারা এখানে তিনজন আছেন, ওখানে যদিও আমাদের অন্য ক্লাসগুলোতে আমাদের ফার্স্ট পার্টের বেশিরভাগই বাংলা ভার্সনে ক্লাস করতে চাই, হ্যাঁ। তো মানে বাংলা স্লাইডে নর্মালি আমরা বাংলা স্লাইড বা ইংলিশ স্লাইড যেটাই আলোচনা করি না কেন, ইংলিশ স্লাইড হলেও তো আসলে বাংলাতেই বুঝিয়ে দেওয়া হয়। তো আপনাদের জন্য আসলে কোন স্লাইডে আলোচনা করলে সুবিধা বেশি বলেন তো? স্যার আমরা যেহেতু বাংলায় পড়তেছি তাহলে বাংলায় তো। সুবিধা হবে, তাই তো? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, নূপুর আমরা। আপু। আচ্ছা, আপু নাই। আহ, হ্যাঁ, আরেকটা ভাই, বরকতিয়া ব্রাঞ্চ, বাবুল হোসেন ভাই। স্যার বাংলায় ভালো হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি নর্মালি বেশিরভাগই বাংলাই পাই, ওই জন্য উনি পেইড গ্রুপে ওই যে একজন বলছে যে ইংলিশ স্লাইডে দিলে সুবিধা হয়, তো বেশিরভাগই বাংলায়, এই জন্য আমি বাংলাই নর্মালি পড়ি আর কি। আর আলটিমেটলি ইংলিশে যারা করবে তারা তো ইংলিশ স্লাইড দিয়ে বুঝালেও ওকে ইংলিশে বুঝায় না, কিন্তু আলটিমেটলি বাংলাতেই তো বুঝায়, তাই না? তো ওর জি তো স্যার। বুঝলে আলটিমেটলি যদি বোঝাই তাহলে তো ইংলিশটাও সে বুঝতে পারবে। তো এগুলো কেউ কেউ আছে, আসে বলে। তো নর্মালি আমাকে তো একটা ওয়ে মানে পথ নিতে হবে, তো বেশিরভাগই আপনারা বাংলাতে যেহেতু চান, আমি দেখলাম ওই এর আগের ক্ষেত্রেও মানে 70%ই বাংলায় চাই, তো এই জন্য আমি বাংলা স্লাইডটাই চুজ করি। একসঙ্গে তো দুইটা সম্ভব না। আচ্ছা, আমরা যাই আবার। আচ্ছা, এরপর আপনার দেখেন এখানে বলছে যে যে ডিসি, এনডিসি এবং ডিআরএস কি, হঠাৎ ডিসি, এনডিসি অ্যান্ড ডিআরএস আর্থিক প্রতিষ্ঠানের অটোমেশনের জন্য তারা কেন অপরিহার্য, এবং ডিসি এবং ডিআরএস এর মধ্যে দূরত্ব পরিকল্পনা করার সময় কি ট্রেড অফ করা দরকার, যেটা 99তম বিপিএতে এসেছিল। চলেন আমরা প্রশ্নটা দেখি একটু। বলছে যে ডিসি বলতে আপনার ডাটা সেন্টার, বা ডাটা সেন্টার হলো কি মূল কেন্দ্র যেখানে ব্যাংকের সমস্ত আইটি সিস্টেম, তথ্য সংরক্ষিত ও পরিচালিত হয়। এটি লেনদেন, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং এর মতন গুরুত্বপূর্ণ সেবা চালু রাখে। এখানে আপনার আইটি সিস্টেম থাকবে এবং তথ্য থাকবে, সংরক্ষিত থাকবে, পরিচালিত হবে। আর নিয়ার ডাটা সেন্টার মূল ডিসির কাছাকাছি অবস্থিত একটি ব্যাকআপ কেন্দ্র, মানে আপনি এই ডাটা সেন্টারের পাশাপাশি কাছাকাছি একটা আরেকটা ব্যাকআপ কেন্দ্র রাখছেন, যেন আপনার কোনো ধরনের যদি সমস্যা হয় এই ডাটা সেন্টারে, তখন এই এনডিসি দিয়ে যেন আপনি এটা মোকাবেলা করতে পারেন। আর ডিআরএস, ডিজাস্টার রিকভারি সাইট, এটা হলো ওই যে আমরা বললাম না যে একটু দূরবর্তী কেন্দ্র, যা বড়, এটা তো নিয়ার ডাটা সেন্টার এই মূল ডাটা সেন্টার একদম কাছাকাছি, আর ডিআরএসটা মূল ডাটা সেন্টার থেকে একটু বেশি দূরে হবে, যেটা কিনা আপনারা মেইনলি বড় ধরনের বিপর্যয় যেমন আগুন, বন্যা বা সাইবার আক্রমণের সময় যেন এটা ব্যবহার হয়, আপনি অন্য স্থান থেকেও ব্যাংকিং সেবা যেন চালু রাখতে পারেন আর কি। এই হলো ডিসি, এনডিসি এবং ডিআরএস এর মধ্যে পার্থক্য। ডিএসসি মূল কেন্দ্র, এনডিসি হচ্ছে হলো ডিসির একটু কাছাকাছি, আর ডিআরএস হলো ডিসির আরো বেশি দূরে। এখানে আমরা দেখেও বুঝতে পারি ডিসির কাছাকাছি এনডিসি আর ডিআরএস আরো দূরে, এরকম ভাবে খেয়াল করে মনে করে রাখতে পারি। আচ্ছা, এই সুবিধাগুলো কি, আপনি যদি এগুলো ব্যাকআপ সিস্টেম যদি থাকে তাহলে আপনার ব্যাংকিং সেবা বন্ধ হবে না,
ডিজিটাল লেনদেন দ্রুত করতে পারবেন, আপনি 24 ঘন্টা সেবা পাবেন, আপনি তথ্য আপনার সুরক্ষিত থাকবে, দুর্যোগে আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন, আইন এবং নিয়ম মানা সহজ হবে এগুলো যদি রাখেন আপনি। ডিসি এবং ডিআরএস এর মাঝে দূরত্ব ঠিক করার সময় ব্যাংকের নিরাপত্তা, গতি আর খরচের মাঝে ভারসাম্য রাখতে হয়। খুব কাছাকাছি হলে ঝুঁকি বাড়ে, আর বেশি দূরে হলে খরচও দেরি হয়। মানে আপনাকে বলছে যে ডাটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সেন্টারের মধ্যে দূরত্বটা আপনি ঠিক কতটুকু রাখবেন, কারণ ডিসির চেয়ে তো ডিজাস্টার রিকভারি সেন্টার দূরত্বটা একটু বেশি হতে হবে। তো আপনি যদি একই দুর্যোগে দুই সাইড ক্ষতিগ্রস্ত হতে পারে, ডিসি আর ডিআরএস যদি একই এলাকায় হয়, আপনি ধরে নেন ঢাকাতে ডিসিটা ডাটা সেন্টার করলেন, ঢাকারই আরেকটা থানা ধামরাইতে করলেন, তাহলে এই ঢাকা এবং ধামরাই কি খুব কাছাকাছি হবে না? তখন বন্যা এবং ভূমিকম্পে দুটোই নষ্ট হতে পারে। আপনি যদি এর চেয়ে দূরে রাখেন তখন ঝুঁকিটা কম হবে। আবার দূরত্ব যদি বেশি হয় তাহলে তখন আবার ফের দূরে বেশি হলে ডেটা ট্রান্সফার হতে আপনার দেরি হতে পারে। মানে সবকিছু বিবেচনা করতে হবে আপনাকে। তারপর আম, উচ্চ গতির লাইন রাখার খরচ বেশি হয়, দূরে থাকলে আপনার হাই স্পিড এবং সিকিউর লাইন রাখতে বেশি টাকা লাগে। রিকভারি টাইম বাড়ে দূরে রাখলে। নীতিমালা অনুযায়ী আবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সহ কিছু গাইডলাইনে নিরাপদ দূরত্বে উল্লেখ থাকা আছে, পরিকল্পনায় তা মানা জরুরি। ঝুঁকি এবং পারফরম্যান্সের ভারসাম্য রাখা জরুরি। ডিআরএস মানে এই ডিজাস্টার রিকভারি সেন্টার আপনি যদি কাছাকাছি রাখেন তাহলে কাজটা দ্রুত হবে, কিন্তু আবার ওই যে নিরাপত্তা কম আপনাকে দেখাইলাম। আর দূরে রাখলে নিরাপদ হয় কিন্তু আবার কাজটা ধীর হয়। তাই আপনার ঠিক একটা মাঝামাঝি সিদ্ধান্ত, ব্যালেন্স রাখতে হবে। মানে ঠিক আমি কাছাকাছিও রাখবো না, আবার অনেক দূরেও রাখবো না, ঠিক মাঝামাঝি দূরত্বে রাখবো। আচ্ছা, এফআই গুলোর জন্য ডেটা সেন্টারের কাছাকাছি কেন গুরুত্বপূর্ণ? হোয়াই নিয়ার ডাটা সেন্টার ইজ ইম্পর্টেন্ট ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আচ্ছা, নিয়ার ডাটা সেন্টার মানে কাছাকাছি যদি একটা ব্যাকআপ সাইটে রাখেন, তাহলে আপনি কি হবেন, যদি কোনো ছোটোখাটো সমস্যা বা বিভ্রান্তে কি হবে, আপনি তৎক্ষণাৎ ব্যাকআপ চালু করতে পারবেন, দ্রুত ডেটা সিঙ্ক করা যায়। কাছাকাছি থাকায় ডেটা আদান প্রদান দ্রুত হবে, লেনদেনের গতি বেড়ে যাবে আপনার, কারণ আপনি ওই যে কম দ্রুত ট্রানজ্যাকশনের প্রসেস দ্রুত হয়, এতে গ্রাহকের অভিজ্ঞতা ভালো হয়। আচ্ছা, তারপর হচ্ছে হলো আপনার মূল ডিসির উপর চাপ কমে। যদি মূল ডেটা সেন্টার এখানে অনেক বেশি চাপ পড়ে গেছে, তখন আপনি এনডিসিতে কিছু কাজ ট্রান্সফার করে দিলেন, তাহলে তখন হচ্ছে মূল সিস্টেমের উপর ছোট সমস্যা মোকাবেলায় উপযোগী হবে। বিদ্যুৎ বা মেনটেনেন্স সমস্যায় আপনি নিয়ার ডাটা সেন্টার সার্ভিস চালু রাখলেন, সেটা দিয়ে আপনি সিস্টেমটা করলেন। কিছুদিন আগে সোনালী ব্যাংকের ডাটা সেন্টার কাজ করতে গিয়ে টোটালি অফ রাখতে হলো না? যদি ওদের ব্যাকআপ থাকতো তাহলে ওই 10-15 দিন এটিএম সেবা থেকে শুরু করে অন্য কিছু পারতো। সার্ভিসের কার্যকারিতা বাড়ায়, এনডিসি থাকলে ব্যাংকিং সেবা নির্ভরযোগ্য হয়, কম সুখে কম ঝুঁকিতে সার্ভিস চালানো যায়। আচ্ছা, আর্থিক সংস্থাগুলো কেন ডিআরএস সেট আপ করে? হোয়াই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেট আপ ডিআরএস। ডিসি এবং ডিআরএস এর মধ্যে দূরত্ব নির্বাচনের সময় কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত? ওই একই কথা আসবে। এগুলো ওই যে মূল ডাটা সেন্টারের যে কথাগুলো বললাম ওগুলো দেখলেই আপনি পারবেন, এতক্ষণ ধরে যেন করলাম। তারপর এই যে ডিসি এবং ডিআরএস এর দূরত্ব নির্ধারণে ওই যে আমরা একই কথা বললাম, একই দুর্যোগ এলাকায় যেন না হয়, পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা জরুরি। ওই আগের প্রশ্নটা পড়লেই আপনার এটা অনেকটা হয়ে যাবে, একই কথা ঘুরে ফিরে এগুলো। আচ্ছা, হোয়াট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড, হোয়াই ইজ ইট ইজ নিডেড ইন লোকাল এরিয়া নেটওয়ার্ক? এটা লোকাল এরিয়া নেটওয়ার্কে কেন ব্যবহার করা হয়? আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড হলো এমন একটা যন্ত্র যা কম্পিউটারকে নেটওয়ার্কে সংযোগ করতে সাহায্য করে। নাম দেখেন লোকাল, লোকাল এরিয়া বলতে বোঝায় যে একই অফিসে আপনি এই লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন ব্যবহার করবেন, ল্যান কার্ড ইউজ করবেন, তখন একটা কম্পিউটারের সাথে বাকি সব কম্পিউটারগুলো সংযোগ হয়ে যাবে। আপনি এর ফলে কি হবে যে মানে তথ্য আদান প্রদান ওই অফিসের সব কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করার সুবিধা হবে। তারপর একটা কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করে বাকি কম্পিউটারগুলো থেকেও চাইলে আপনি প্রিন্ট দিতে পারবেন। ওই ওই জায়গায় যেতে হচ্ছে এমন না আর কি, মানে এখান থেকে আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতেছেন, মানে এটাই হচ্ছে সুবিধা আর কি। একে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডও বলা হয়, অনেকে বলে। আচ্ছা, এটা হচ্ছে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ককে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কম্পিউটারগুলোকে সংযুক্ত করে এবং শেয়ার করতে ওই যে নেটওয়ার্ক সংযোগের সেবা সংযোগ দেয়। কেবল বা ওয়াইফাইয়ের মাধ্যমে কম্পিউটারকে এলএনএ যুক্ত করে, ফাইল শেয়ার করতে সহজ করে। যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন আপনি ইউজ করবেন, তখন একই নেটওয়ার্কে থাকা কম্পিউটারের মধ্যে ফাইল পাঠানো সহজ হবে, শেয়ার করা ডিভাইস ডিভাইস ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহারের সুযোগ, ল্যান কার্ড থাকলে আপনি ওই যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সকলে ইন্টারনেট সংযুক্ত হতে পারবে।
আচ্ছা, ইন্টারনেট এবং ইন্ট্রানেটের মধ্যে পার্থক্য কি? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনেট এবং ইন্ট্রানেট? আচ্ছা, ইন্টারনেট, এইটা একটু আমাদের লেখাটা ভুল আসছে। এটা পরে আপনারা একটু বই থেকে পড়ে নেবেন, এটা খুব বেশি কঠিন না, পারবেন। এখানে ওই স্লাইড করতে গিয়ে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ব্রিফলি ডিসকাস অন ল্যান ওয়ান, ইন্টারনেট এবং ইন্ট্রানেট। বলছে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, ওয়ানতে ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক, এবং ইন্টারনেট এবং ইন্টারনেট বলতে কি বোঝেন? এখানে পড়লেই হবে। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তো আমি বললাম। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে হলো এমন একটা বড় নেটওয়ার্ক যা বিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তৃত। ইন্টারনেটই এর সবচেয়ে ভালো উদাহরণ, যা বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীকে সংযুক্ত করে। দেখেন, ইন্টারনেটের মাধ্যমে আমি গোটা নওগাঁ থেকে শুরু করে গোটা বাংলাদেশ কিন্তু আমরা সংযুক্ত হচ্ছি। এটাই হচ্ছে হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ইন্টারনেট হলো, এটা তো আপনি বুঝলেনই, যে একটা বিশ্বব্যাপী নেটওয়ার্ক যার মাধ্যমে আমরা ওয়েবসাইট, ইমেইল, সোশ্যাল মিডিয়া, ক্লাউড সেবা ব্যবহার করতে পারি। আর ইন্ট্রানেট অনেকটা আপনার এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মতোই, যে একটা প্রাইভেট নেটওয়ার্ক, কিন্তু যেটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের ভিতরে ব্যবহার করা হয়। হ্যাঁ, শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা এটা ব্যবহার করতে পারে অভ্যন্তরীণ কাজ ও যোগাযোগের জন্য, মানে একটা প্রতিষ্ঠানের ভিতরে। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে হলো মানে একটা অফিসের ভিতরেও হতে পারে, বা বাড়ির মতন একটা ছোট এলাকায় হতে পারে, মানে কয়েক একটা ছোট এরিয়া জুড়ে হতে পারে। আর ইন্টারনেট হচ্ছে হলো একটা প্রতিষ্ঠানের ভিতরে আপনার। আচ্ছা, এই 10 নম্বর পর্যন্ত আমরা স্লাইড করতে পারছিলাম, বাকিটুকু আমরা স্লাইড করতে পারি নাই সময়ের অভাবের কারণে। আমি এখন পিডিএফ একটু দেখে আপনাদের বাকি প্রশ্নগুলো আমরা পড়- দেখব। এখন একটু এই পিডিএফটা দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আমরা আসি, আমরা হলো 10 নম্বর প্রশ্নটা পড়লাম। আমরা 11 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে ল্যান থ্রি এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের যোগাযোগের মাধ্যমের টা ব্যবহার করতে বলছে আমাদের। আচ্ছা, তো এখানে বলছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মানে আপনার কিভাবে ওরা মেইনলি যোগাযোগ করে আর কি, যোগাযোগের মাধ্যমগুলো কি কি। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক যোগাযোগের মাধ্যম হচ্ছে হলো টুইস্টেড পেয়ার কেবল দিয়ে অথবা ওয়াইফাই এর মাধ্যমে আমরা এই লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে মানে প্রতিটা কম্পিউটারকে সংযোগ করতে পারি। টুইস্টেড পেয়ার কেবল স্বল্প দূরত্বে তারযুক্ত সংযোগের জন্য ব্যবহৃত সাধারণ কেবল, অথবা ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা বেতার সংকেতের মাধ্যমে লোকাল নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পদ্ধতি। আর কোএক্সিয়াল কেবল হচ্ছে পুরনো লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত মোটা এবং নির্ভরযোগ্য কেবল আর কি। আচ্ছা, ওয়ান কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হলো স্যাটেলাইট কমিউনিকেশন। দূরবর্তী অঞ্চলে আপনি এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে কি, আপনার যেহেতু গোটা দেশ বা বিশ্বের মাধ্যমে আপনি সংযুক্ত হচ্ছেন, তাহলে এখানে তো অবশ্যই স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করতে হবে। স্যাটেলাইট কমিউনিকেশন ছাড়া তো আপনি এতগুলো মানুষের সাথে সংযোগ হতে পারবেন না। তাহলে এটা যদি দূরবর্তী অঞ্চল হয়, তখন দূরবর্তী অঞ্চলে আপনি উপগ্রহের মাধ্যমে এখানে ডেটা আদান প্রদান করবেন আর কি। অথবা আপনি এখানে অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করবেন। অপটিক্যাল ফাইবার কেবলটা কি, মানে উন্নত মানের কেবল, যার ফলে আপনার কি হবে, দেশব্যাপী দ্রুত গতির ইন্টারনেটের সংযোগের জন্য আপনার আলো ভিত্তিক কেবল এটাকে বলতেছে। মাইক্রোওয়েভ লিঙ্ক, দূরবর্তী টাওয়ারের মধ্যে তারবিহীন সংকেত এটা পাঠানো হয়। এরপর বলছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে কয়েকটা পার্থক্য উল্লেখ করেন। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, এটা বাড়ি বা অফিসের মতন ছোট এলাকায় ব্যবহৃত হয় আমরা বলতেছি। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে শহর বা দেশের মধ্যে বৃহৎ এলাকায় ব্যবহৃত। এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, ডেটা ট্রান্সফার যেহেতু কাছাকাছি, এখানে ডেটা ট্রান্সফার অনেক দূরত্ব হবে। আর এইটা যেহেতু মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দূরত্ব বেশি, তাহলে এখানে গতিটা কিছুটা ধীর হবে। লোকাল এরিয়া নেটওয়ার্কে খরচ কি, খরচ তুলনামূলক কম হবে। আর এখানে খরচ তুলনামূলক বেশি হবে। আর মালিকানা কি, সাধারণত একটা প্রতিষ্ঠানের মালিকানাধীন। আর এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অনেক সময় সরকারি বা একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন হয়।
উদাহরণ বলতে পারি কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা স্কুলের কম্পিউটার ল্যাবের নেটওয়ার্ক। আচ্ছা, তারপর বলছে যে আম, একটা ব্যাংকের ডব্লিউএন এর জন্য নিম্নলিখিত ডেটা ট্রান্সমিশন মিডিয়াগুলোর মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো বর্ণনা করুন। ল্যান্ডলাইন, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট, এটার মধ্যে কি কি সুবিধা অসুবিধা? 13 নম্বর প্রশ্ন আমাদের। ব্যাংক তাদের শাখা, এটিএম ও ডেটা সেন্টারের মধ্যে সংযোগ তৈরির জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। এই সংযোগের জন্য তারা বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মাধ্যম যেমন ল্যান্ডলাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ব্যবহার করে। এখন এই আহ, যে ডেটা যে মানে ট্রান্সফার করার জন্য আমি যদি ল্যান্ডলাইন ইউজ করি, মাইক্রোওয়েভ লাইন ইউজ করি, স্যাটেলাইট লাইন ইউজ করি, এটার মানে সুবিধা অসুবিধাগুলো কি কি? আচ্ছা, ল্যান্ডলাইনের আমাদের সুবিধা হচ্ছে এটা স্থায়ী এবং নিরাপদভাবে অনেক ডাটা পাঠানো যাবে। লাইন বসানো এবং রক্ষণাবেক্ষণে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ল্যান্ডলাইন যদি আমরা ইউজ করি। আর শহর অঞ্চলে সহজলভ্য এবং কম ইন্টারফারেন্স ফেস হয়, কিন্তু গ্রামাঞ্চলে ল্যান্ডলাইন কিন্তু ব্যবহার করা আপনার সহজলভ্য না। মাইক্রোওয়েভ কি, আপনি মাইক্রোওয়েভ হচ্ছে তার ছাড়া আপনি দ্রুত সংযোগ, উম, তার ছাড়া দ্রুত সংযোগ স্থাপন করতে পারবেন আপনি। আর মাইক্রোওয়েভের অসুবিধা হচ্ছে আবহাওয়ার প্রভাব পড়ে এবং টাওয়ারের মধ্যে সোজাসুজি লাইন দরকার। শহর থেকে শহরে দ্রুত যোগাযোগ কার্যকর, আর এটা এখানে দূরত্ব সীমিত থাকে। আর স্যাটেলাইট কি, আমরা বলতাম স্যাটেলাইট মানে কি, এর মাধ্যমে আপনি দুর্গম গ্রামীণ এলাকায়ও আপনি কিন্তু সংযোগ দিতে সক্ষম হবেন। আর স্যাটেলাইটের ব্যয়বহুল তবে আবার। আচ্ছা, ব্যাংকের নেটওয়ার্ক সিস্টেমে ফায়ারওয়াল কেন ইনস্টল করা হয়? ফায়ারওয়াল মানে কি? ফায়ারওয়াল মানে আপনার এক ধরনের কি, আপনি ওয়াল দিয়ে আটকে দিচ্ছেন। আটকে দেওয়া বলতে বোঝাচ্ছে যে আপনার ব্যাংকের কম্পিউটারের নেটওয়ার্ককে আপনার জন্য বাইরের হ্যাকার এবং সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে আপনি ফায়ারওয়াল ব্যবহার করেন। এটা একটা নিরাপত্তা প্রহরীর মতো কাজ করে, যা কোনো ডেটা ঢুকবে আর কোনটা ঢাকাবে তা নিয়ন্ত্রণ করে। এই উম, এই ফায়ারওয়ালে হচ্ছে হলো অনুমোদিত প্রবেশ ঠেকাবে আপনার। তারপর হচ্ছে হলো বাইরের কেউ যেন ঢুকতে না পারে। নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, যে কোন ডেটা ঢুকবে এবং বের হবে তা নির্ধারণ করে। ভাইরাস এবং মলওয়্যার থেকে আপনার রক্ষা করবে। অনলাইন ব্যাংকিং নিরাপদ করবে, মানে আপনাকে একটা নিরাপত্তা ব্যবস্থা দিবে ফায়ারওয়াল। তারপর সন্দেহজনক কার্যকলাপ লিপিবদ্ধ করবে এবং আইনি শর্ত পূরণ করবে। একটি ব্যাংকের নেটওয়ার্ক সিস্টেমে ডিএমজেড প্রতিষ্ঠার প্রয়োজন কি, কেন? এখন ডিএমজেড বলতে হচ্ছে ডি মিলিটারাইজড জোন। এটা হলো ব্যাংকের নেটওয়ার্কে একটা আলাদা সেগমেন্ট যা বাইরের সার্ভিস এবং অভ্যন্তরীণ সিস্টেমকে আলাদা রাখে। সুরক্ষিত বাফার হিসেবে কাজ করে, যাতে বাইরের ব্যবহারকারীরা ব্যাংকের গোপন সিস্টেমে প্রবেশ না করতে পারে। মানে এই ডিমিলিটারিজড জোনে মানে একটা এমন সুরক্ষিত জোন যে এখানে যে কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র ব্যাংকের অভ্যন্তরীণ যারা মানে সেখানে ঢুকার পারমিশন আছে তারাই শুধুমাত্র ঢুকতে পারবে। তো এই জন্য এটা আপনার এই ধরনের সার্ভিস করলে কিন্তু হ্যাকট্যাক থেকে আপনি মানে আপনার ডাটাগুলো সুরক্ষিত রাখতে পারবেন। বাইরের আপনার বাইরের ও ভিতরের সার্ভিস আলাদা রাখবে। তারপর আপনার এর ফলে কি হবে, এই যে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়বে। কারণ বাইরের কোনো সার্ভার হ্যাক নয়, হয় যদি বাইরের সার্ভার হ্যাক হতে পারে, কিন্তু মূল সিস্টেমের যে সার্ভার ওখানে মানে খুবই আপনি নিরাপত্তা বজায় রাখবেন যে কেউ ঢুকতে পারবে না সেই রকম মানে অনুমোদিত ছাড়া। তো তাহলে স্বাভাবিকভাবে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়বে না, বাইরের প্রবেশ সীমিত করবে। বাইরের ব্যবহারকারীরা এই ডিএমজেড পর্যন্ত আসতে পারে, কিন্তু অভ্যন্তরীণ সার্ভারের ভিতরে প্রবেশ করতে পারবে না। সাইবার ঝুঁকি আপনার কমাবে, হ্যাকাররা চাইলেই ইজিলি প্রবেশ করতে পারবে না। অনলাইন ব্যাংকিং সুরক্ষা দিবে। আইটি নীতিমালা পূরণে আপনার সহায়তা করবে। ব্রাঞ্চ সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এবং ডাটা সার্ভারের কার্যাবলীগুলো বর্ণনা করা। ব্রাঞ্চ সার্ভার বলতে কি, ব্যাংকের প্রতিটি শাখায় ব্রাঞ্চ সার্ভার থাকে যাতে লোকাল সেবাগুলো আপনার দ্রুত দেওয়া যায়। আর অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে হলো, অ্যাপ্লিকেশন সার্ভার মূল ব্যাংকিং সফটওয়্যার যেটা আপনার আছে সেটা চালায়, যেটা কর্মকর্তা এবং গ্রাহকরা ব্যবহার করে। ফান্ড ট্রান্সফার, লগ ইন বা ব্যালেন্স চেক ইত্যাদি এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা ব্যবহার করি। আর ডেটাবেস সার্ভার হচ্ছে কি, ব্যাংকের সব তথ্য যেমন অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন হিস্টোরি এই ডেটাবেস সার্ভারে সংরক্ষিত থাকে। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামিং এর 3 স্তরের আর্কিটেকচার পদ্ধতি কি? 3 স্তরের আর্কিটেকচার পদ্ধতি আপনার মূলত 3টা সিস্টেম আছে। একটা হলো প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার আর ডেটা লেয়ার।
প্রেজেন্টেশন লেয়ার হলো যেখানে আপনার মূলত ব্যবহারকারীর প্রেজেন্টেশন মানে কি দেখতে পাওয়া, যেখানে ডাটা দেখা যায় এবং ইনপুট নেওয়া হয়। আর অ্যাপ্লিকেশন লেয়ার হলো মূল ব্যবসায়িক কার্যগুলো এগুলো প্রসেস করবে। আর ডেটা লেয়ার মানে কি, ডেটা মানে আপনার স্বাভাবিকভাবে সেখানে তথ্য আপনার সংরক্ষণ থাকবে এবং পরিচালনা করবেন আপনি নিরাপদভাবে। আচ্ছা, এইখানে আমরা উদাহরণ দেখতে পারি যে মোবাইল ব্যাংকিং অ্যাপে আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার প্রেজেন্টেশন লেয়ার। আর সার্ভারে প্রসেস হওয়া হচ্ছিল অংশ, আপনি সার্ভারে যখন তথ্য দিচ্ছেন সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। আর অ্যাকাউন্টের তথ্য যেটা ডেটাবেজে থাকে সেটা হচ্ছে ডেটা লেয়ার। আচ্ছা, অনেকে এই যে এই রেইড কি, ব্যাংকিং সিস্টেমে রেইড কেন ব্যবহার করা হয়? রেইড জিনিসটা হচ্ছে হলো রিডান্ডান্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। এটা হলো একটা স্টোরেজ প্রযুক্তি যা একাধিক হার্ড ডিস্কে একত্রে ব্যবহার করা হয়। আপনি অনেকগুলো হার্ড ডিস্ক আছে, অনেকগুলো হার্ড ডিস্কে যখন আপনি ডেটা রাখলেন সেটাকে আপনি হলো রেইড। এতে ডেটা নিরাপত্তা, গতি এবং স্থাপন যোগ্যতা বাড়ে। কারণ অনেকগুলো হার্ড ডিস্কে যখন ডাটা রাখবেন তখন একটা হার্ড ডিস্ক আপনার নষ্ট হলেও অন্য ডিস্ক তো সুরক্ষিত থাকতেছে। তাহলে তখন আপনি আপনার ডাটাটা আরো বেশি নিরাপদ থাকতেছে। তা ব্যাংকিং সিস্টেমে রেইড কেন ব্যবহৃত হয়? ডেটা হারানোর হাত থেকে রক্ষা করা। কারণ আপনি ওই যে রেইডটা মানে আপনার ডাটাগুলো একাধিক ডিস্কে সংরক্ষণ করতেছেন, একটা ডিস্ক নষ্ট হলেও তখন অন্যটিতে তথ্য থাকে। সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ায়। আপনার রেইড সার্ভারকে নির্বিচ্ছিন্নভাবে চালু রাখতে সাহায্য করে, 24 ঘন্টা ব্যাংকিং এর জন্য এটা জরুরি। আপনি ডেটা দ্রুত পড়তে পারবেন, লিখতে পারবেন। ব্যাকআপ এবং রিকভারি সহজ হবে, কারণ ওই যে একটাতে নষ্ট হলেও আরেকটাতে আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে। এটিএম এবং ব্যাংক সার্ভারে ব্যবহৃত হয় রেইড, গ্রাহকের বিশ্বাস বাড়ায়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে রেইড লেভেল 0 এবং লেভেল 1 এর মধ্যে পার্থক্যটা কি? তো রেইড লেভেল 0 এবং রেইড 11 এর হলো দুটি সাধারণ ডিসকনফিগারেশন পদ্ধতি। রেইড 0 হচ্ছে হলো গতিবৃদ্ধিতে কাজ করে, আর রেইড 1 হলো মূলত ডেটা সুরক্ষায় ব্যবহৃত হয়। যদি আপনি রেইড লেভেল 0 ব্যবহার করেন, এটার উদ্দেশ্য হচ্ছে হলো আপনার গতি এবং পারফরমেন্স বাড়াবে। আর রেইড লেভেল 1 এটা মেইনলি ডেটা নিরাপত্তা এবং ব্যাকআপ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। আচ্ছা, রেইড 0তে একাধিক ডিস্কে ডেটা ভাগ করে লেখা হয়। মানে আপনার ধরে নেন একটা, দুইটা, তিনটা ডিস্ক আছে। তো এই তিনটা ডিস্কের মধ্যে প্রথম ডিস্কে হয়তোবা আপনি 1 থেকে 10 জনের কাস্টমারের ডাটা রাখলেন। দ্বিতীয় ডিস্কে প্রথম ডিস্কে আপনি 1 থেকে 10 জন রাখলেন। দ্বিতীয় ডিস্কে হয়তোবা আপনি 10 থেকে 20 রাখলেন। তৃতীয় ডিস্কে হয়তো আপনি 20 থেকে 30 জন রাখলেন। এই যে আপনি ডেটা কি করছেন, একাধিক ডিস্কের ডেটা ভাগ করে করে রাখতেছেন। আর রেইড এই রেইড 1 হচ্ছে একাধিক ডিস্কে একই ডেটা কপি করা হয়। রেইড 1 ধরে নেন যদি একটা, দুইটা, তিনটা ডিস্ক থাকে, তাহলে সেক্ষেত্রে এই ওয়ান ডিস্কে আপনি এই যে ভাগ না করে আপনি প্রথমে যদি 1 থেকে 30 যদি এখানে রাখেন, তাহলে এই 2 নম্বর ডিস্কেও আপনি 1 থেকে 30 জনের ডাটা রাখবেন। 3 নম্বর ডিস্কেও 1 থেকে 30 জনের ডাটা রাখবেন। ওই যে একাধিক ডিস্কে একই ডাটা কপি করা হয়। তার মানে এই 1 নম্বরেও 1 থেকে 30, দুইয়েও 1 থেকে 30, তিনেও 1 থেকে 30 একই ডাটা রাখছেন। তাহলে এখানে কিন্তু যেটা হয়, রেইড 0তে একটু আপনার রিস্কটা বেশি হয় যে এক ডিস্ক নষ্ট হলে সব ডাটা হারিয়ে যায়। মানে অনেকটা কি, এই যে একটা ডিস্ক নষ্ট হলো, আপনি এখানে তো এই 1 থেকে 10 থাকলো না। মানে এটার সাথে যদি এটার কিছু সংযোগ থাকে, ধরে নেন লিঙ্ক আপ যদি থাকে, তাহলে কিন্তু আপনার 2 আর 3 নম্বরও কাজ করবে না। আর এই রেইড 1 আপনার কি, একটা ডিস্ক নষ্ট হলেও এই যে একে পুরোটাই আছে, দুইও পুরোটাই আছে, তিনেও পুরোটাই আছে। সো একটা 1 নাম্বার ডিস্ক নষ্ট হলেও আমি 2 এবং 3 নম্বর ডিস্ক দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, রেইড 0তে আপনার হলো খুব দ্রুত ডেটা পড়া এবং লেখা যায়, কারণ এখানে আপনি দেখেন ডাটাগুলো ভাগ করে করে রাখছে, সো চাপ কমবে। এই জন্য রেইড 0তে আপনি ডাটাটা খুব দ্রুত পড়তে পারবেন। আর রেইড 1টা হচ্ছে রেইড 0-র চেয়ে কিছুটা ধীর। রেইড 0 হচ্ছে গেমিং, ভিডিও এবং এডিটিং এ ব্যবহৃত হয়। আর রেইড 1 হচ্ছে ব্যাংক, হাসপাতাল বা গুরুত্বপূর্ণ ডেটা স্থাপনায় ব্যবহৃত হয়। আচ্ছা, কম্পিউটার ক্লাস্টারিং বলতে কি বোঝেন? ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ক্লাস্টারিং ব্যবহার করা হয় কেন? কম্পিউটার ক্লাস্টারিং, ক্লাস্টার মানে কি, একসাথে কিন্তু অনেকগুলোকে একত্রিত করা। ক্লাস্টারিং মানে একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করে একটা সিস্টেমের মতন কাজ করানো। প্রতিটা কম্পিউটারকে এখানে নড বলা হয় এবং এক একটা কম্পিউটার এক একটা কাজকে ভাগ করে দেওয়া হয়।
এতে ডেটা প্রসেসিংটা আপনার দ্রুত হবে, সার্ভিস নির্বিচ্ছিন্ন থাকবে, একটা কম্পিউটার বন্ধ হলেও বাকি কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। উদাহরণ, ব্যাংকে সার্ভার ক্লাস্টার ব্যবহার করে অনলাইন লেনদেন চালু রাখা হয়। আচ্ছা, তো আমাদের হলো উচ্চ প্রাপ্যতা। আহ, একটি সার্ভার নষ্ট হলেও অন্যটি সার্ভিস চালিয়ে যেতে পারে। লোড অফ ব্যালেন্সিং, কাজগুলো কয়েকটি সার্ভারে ভাগ করে দিলে আপনার চাপ কমে যাবে যখন আপনি ক্লাস্টারিং করবেন। যখন আপনি কাজ অনেকগুলো কম্পিউটার মানে এক টিম ওয়াইজ যখন কাজ করেন আপনারা, তখন কাজগুলো কি টিম ওয়াইজ কাজ করলে একজনের উপর প্রেশার পড়ে পড়ে না তো। তখন আপনি কাজ কি দ্রুত প্রসেসিং, কাজটা দ্রুত হবে না। তারপর ত্রুটি হলে ত্রুটি সহনশীলতা, সমস্যা হলে সঙ্গে সঙ্গে অন্য সার্ভার তা নিয়ন্ত্রণে দেয়। আবার যদি যখন অনেকগুলো ক্লাস্টার করে রাখবেন তখন ডেটা ব্যাকআপে আপনার সহায়তা করবে। আচ্ছা, একটি উদাহরণ দিয়ে দিয়ে প্রতিলিপি সংজ্ঞায়িত করুন বা রেপ্লিকেশন মূলত কাকে বলে সেটা আপনাকে বলতে বলছে। তো রেপ্লিকেশন হলো একই ডাটা আপনার একাধিক জায়গায় কপি করে রাখা এবং নিয়মিত আপডেট করার একটা পদ্ধতি। এটি মূলত ডেটাবেস এবং সার্ভারে ব্যবহৃত হয় যেন একটা সার্ভার বন্ধ হলেও অন্য সার্ভার থেকে আপনি কাজ চালাতে পারেন। এতে করে ডেটা হারানোর ঝুঁকি কমে এবং সার্ভিস চালু থাকে। আচ্ছা, এরপরে আপনি প্রশ্ন 22-এ আসে যে প্রতিলিপি ক্লাস্টারিং এবং লোড ভারসাম্য সংজ্ঞায়িত করুন, এই বৈশিষ্ট্যগুলো একটু সমালোচনামূলক পরিষেবা অপসারেশনের জন্য কেন অপরিহার্য তা ব্যাখ্যা করুন। রেপ্লিকেশন কি? আপনি একটা ডাটা একাধিক সার্ভারে আপনি কপি করে রাখাকে যাতে প্রয়োজনে ব্যাকআপ থাকে। ক্লাস্টারিংটা কি আমরা পড়লাম, একাধিক সার্ভারকে একসাথে সংযুক্ত করা। আর লোড ব্যালেন্সিংটা হচ্ছে একাধিক সার্ভারে কাজ ভাগ করে দেওয়া যাতে কোনো একটি সার্ভার বেশি চাপ না পায়। এগুলো গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে সার্ভিস চালু রাখবে, ডাউন টাউন মানে একটা সার্ভার নষ্ট হলে অন্যটির সাথে সাথে কাজ নেয় যাতে গ্রাহক কোনো সমস্যা বুঝতে না পারে। তথ্য আপনার রক্ষা করবে, বেশি ইউজার হ্যান্ডেল করতে পারবে। যখন আপনি অনেকগুলো কম্পিউটারের মধ্যে ভাগ করে দিবেন তখন কি ইউজাররা মানে সার্ভার তো ডাউন কম হবে, সেটা আইটি নিয়ম মানা সহজ হবে। আচ্ছা, ডার্ক ফাইবার কেবল কি ব্যাংকিং সিস্টেমে কোথায় ব্যবহৃত হয়? ডার্ক ফাইবার হলো আপনার এমন একটা অপটিক্যাল ফাইবার কেবল যেটা আপনার মাটির নিচে বা উপরে বসানো থাকে কিন্তু এখনো ব্যবহার শুরু করা হয়নি। এটাকে ডার্ক বলা হয় কারণ এর মাধ্যমে আলো বা ডেটা সিগন্যাল চলাচল করে না যতক্ষণ না এটা আপনি যন্ত্রের সাথে সংযুক্ত করবেন। আর ব্যাংকিং খাতে ডার্ক ফাইবার মূলত ব্যবহার করা হয় আপনার ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার এবং হেড অফিসের মধ্যে আপনি নিরাপদ সংযোগ নিশ্চিত করতে। ওই যে আমরা দূরে ডেটা সেন্টার রাখতেছি না বা ডিআরএস রাখতেছি না, তখন তার সাথে তো আমার সংযোগ দেওয়া লাগবে। তাহলে সংযোগ দিতে গেলে কি হবে, আমার ফাইবার কেবল তো লাগবে। তাহলে আমি যদি এই ফাইবার কেবল দিয়ে ইউজ করি ডার্ক ফাইবার, এটা হলো অন্য ইন্টারনেটের তুলনায় বেশি এটা ব্যান্ডউইথ, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ দেয়। এই জন্যই মূলত এই ডার্ক ফাইবার আমরা ইউজ করি। যেহেতু এই লাইন অন্য কারোর সাথে শেয়ার হয় না, এটা তুলনামূলক আপনার তথ্য চুরির ঝুঁকিও কম থাকে। কেন একটি ব্যাংকিং সিস্টেম তার তথ্য সংরক্ষণের জন্য অভ্যন্তরীণ স্টোরেজের পরিবর্তে বাহ্যিক স্টোরেজ ব্যবহার করে? ইন্টারনাল স্টোরেজের পরিবর্তে এক্সটার্নাল স্টোরেজ কেন ব্যবহার করা হয়? আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু অনেক সেনসিটিভ তথ্য কিন্তু ব্যাংকে লেনদেন হয়। এসব তথ্য আপনি ইন্টারনাল স্টোরেজে না রেখে যদি এক্সটার্নাল স্টোরেজে রাখেন তাহলে আপনার নিরাপত্তা থাকবে ভালো, পারফরমেন্স এবং ডেটা ম্যানেজমেন্ট ভালো হবে। আপনি এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করলে আপনি অনেক বেশি তথ্য রাখতে পারবেন, তথ্যের নিরাপত্তাটা আপনার বেশি হবে। এই স্টোরেজের তথ্য নিরাপদে বেশি থাকে। সহজ ব্যাকআপ এবং রিকভারি, ডেটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয় এবং সহজে রিকভারি করতে পারি। আমরা সব ব্রাঞ্চ একসাথে যোগাযোগ করতে পারে, রক্ষণাবেক্ষণ করা সহজ হয়, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা যায়। স্যান সুইচ সংজ্ঞায়িত করুন। স্যান সুইচ অর্থ হচ্ছে হলো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক সুইচ, হলো একটা ডিভাইস যা একাধিক সার্ভার এবং স্টোরেজ ডিভাইসকে একত্রে সংযুক্ত করে। এটা সার্ভার এবং স্টোরেজের মধ্যে ডেটা দ্রুত এবং নিরাপদ আদান প্রদানে সহায়তা করে। স্যান সুইচটা আপনার সাধারণত দ্রুত গতির ডেটা চলাচলের জন্য ব্যবহার করা হয়। ব্যাংকিং সিস্টেমে এটা বিশাল পরিমাণ ডেটা কম দেরিতে ম্যানেজ করতে ব্যবহার হয়। যে এমন একটা ডিভাইস যেটা আপনার একাধিক সার্ভার, স্যান সুইচটা আপনার ওই যে বিভিন্ন যে সার্ভারগুলো রয়েছে
সেই সার্ভারগুলো এবং যে স্টোরেজ ডিভাইস আছে, ধরে নেন এখানে হলো সার্ভার, আপনার সার্ভার, আর আপনি এখানে স্টোরেজ ডিভাইস রাখছেন, স্টোরেজ স্টোরেজ ডিভাইস রাখছেন। তাহলে এই সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে সংযোগ যে করে দিবে, সেই সংযোগটাই হচ্ছে হলো স্যান সুইচ। ওই যে বলে দিল, সার্ভার এবং স্টোরেজকে একত্রে সংযুক্ত করে কে, স্যান সুইচ। আচ্ছা, এরপর বলছে যে লোকাল ডিস্কের উপর স্যান স্টোরেজের সুবিধা কি। হ্যাঁ, যদি আপনি স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক সাধারণত লোকাল ডিস্কের তুলনায় অনেক বেশি কার্যকর এবং সুবিধাজনক। এটা ব্যাংকে বেশি ব্যবহৃত হয় কারণ এতে আপনার ডাটাটা দ্রুত এবং নিরাপদভাবে ম্যানেজ করতে পারেন। আপনি আপনি কেন্দ্রীভূতভাবে ডাটা সংরক্ষণ করতে পারেন, দ্রুত ডেটা অ্যাক্সেস করা যায় স্যানের মাধ্যমে, ভালো ব্যাকআপ এবং রিকভারি সাইট করা যায়, মাল্টিপল সার্ভার সাপোর্ট করে, সহজে স্টোরেজ বাড়ানো যায় এবং ডেটা হারানোর ঝুঁকি কম থাকে আপনি যখন স্যান স্টোরেজ ব্যবহার করবেন। সানসুইচ এবং ভার্চুয়ালাইজেশন কি? সানসুইচ তো আমরা বললাম, ভার্চুয়ালাইজেশনটা এবার একটু দেখি। ভার্চুয়ালাইজেশন হলো একটা সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যার, সার্ভার এবং স্টোরেজের ভার্চুয়াল ভার্সন তৈরি করার প্রক্রিয়া। মানে এমন একটা সফটওয়্যার যার মধ্যে আপনি হার্ডওয়্যার, সার্ভার এবং স্টোরেজের যেটা আছেন সেটা ভার্চুয়াল ভার্সন করবেন। এতে একটি কম্পিউটারেই একাধিক ভার্চুয়াল মেশিন চালানো যায়। আপনার একটা কম্পিউটারে অনেক ভার্চুয়াল মেশিন বলবেন, এর ফলে আপনার খরচ এবং স্থান সাশ্রয় হয়। এতে রিসোর্সের ভালো ব্যবহার, সহজ ব্যাকআপ এবং দুর্যোগকালীন পুনরুদ্ধারে আপনার সহজ করে দেবে। আচ্ছা, ব্যাংকিং এ ডাটা বেস ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, এটা তো আমরা পড়ে আসলাম এই ধরনের, তারপরে একটু বলি। এটা ডাটাবেসে রাখলে ডেটা হারানো রোধ হবে, দুর্যোগকালীন সহায়তা করবে, গ্রাহকের বিশ্বাস আপনি পাবেন, সাইবার আক্রমণ থেকে আপনার রক্ষা হবে। ডেটাবেসে রাখলে নিয়ম এবং আইনের অনুসরণ হবে, সময় এবং খরচ বাঁচাবে। আচ্ছা, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডাটাবেস ব্যাকআপ গুরুত্বপূর্ণ কেন? তিন ধরনের ডাটাবেস ব্যাকআপ গুলো কি কি, তাদের প্রত্যেকের ব্যাখ্যা দাও। এই প্রশ্নটা একটু ভালো এবং কনফিউশন হয় অনেকে। তো ডাটাবেস ব্যাকআপ গুরুত্বপূর্ণ কেন, এটা তো আমরাও পড়ে আসলামই, পারবেন। এখন আপনি বলেন যে তিন ভাবে মেইনলি ডাটাটা ব্যাকআপ করা হয়। একটা হলো ফুল ব্যাকআপ ভাবে, একটা হলো ইনক্রিমেন্টাল ব্যাকআপ, আর একটা হলো ডিফারেন্সিয়াল ব্যাকআপ। এর মধ্যে ফুল ব্যাকআপ হচ্ছে হলো এই ব্যাকআপে আপনার পুরো ডেটাবেস কপি করা হয়। এটা সবচেয়ে সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য, তবে সময় ও জায়গা বেশি লাগে। মানে আপনার যত তথ্য আছে, সাপোজ আপনি এক সপ্তাহ জুড়ে যত তথ্য ইনপুট দিছেন, গিয়ে আপনি সোমবারে গিয়ে আপনার যত তথ্য আছে সেই তথ্যগুলোকে আপনি কপি করে নিয়ে আলাদাভাবে ব্যাকআপে রাখতেছেন, যে এই কপি যদি কখনো কোনো কিছু সমস্যা হয় তাহলে আমি এই ফুল ব্যাকআপের মধ্যে এটা পাবো। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ হচ্ছে এতে শুধু আগের ব্যাকআপের পর যা পরিবর্তন হয়েছে তা সেভ হয়। আপনি ধরে নেন সোমবারে আপনার ফুল ব্যাকআপ নেন, আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ বলতেছে যে সোমবারে আপনি যত ব্যাকআপ নিছেন, নেওয়ার পরে আপনার যখন মঙ্গলবার হবে তখন ওরা শুধুমাত্র, সাপোজ আগের ব্যাকআপটা আছে ওটা নিবে না, নতুন করে যদি 10 পেজ হয় তাহলে এই 10 পেজ ব্যাকআপ দিবে। আবার বুধবারে গিয়ে যদি আবার সাপোজ আপনার 5টা পাতা হয়েছে, তাহলে এই 5টা পাতার রাখবে। আবার বৃহস্পতিবারে যদি হয়, তাহলে নতুন করে যদি হয় 7 পাতা, তাহলে এই 7 পাতা আলাদা করে রাখবে। তো ইনক্রিমেন্টাল কি, মানে আগের ব্যাকআপ, এই যে এই ব্যাকআপের পর যে আরো নতুন তথ্য ইনক্লুড হচ্ছে, দেখেন আগের ব্যাকআপের পর যে পরিবর্তন হয়েছে সেগুলো সেভ হয়, সেগুলো আমরা সেভ করছি। এখন যেহেতু ছোট ছোট করে থাকতেছে, এতে দ্রুত এবং কম জায়গা নিবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন রিকভারি করতে যাবেন তখন আবার আপনার সব ব্যাকআপ দরকার হয়। আপনি এই যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনি এখন ধরে নেন আবার সোমবারে গিয়ে ব্যাকআপ নিতে চাচ্ছেন, যে এই 7 দিন যেই তথ্যগুলো কাস্টমারের ইনপুট হয়েছে আমি সবগুলো ব্যাকআপ করব। তো ব্যাকআপ করতে গেলে তখন আপনার এই যে মঙ্গলবারের আলাদা যে 10টা ফাইলে আপনি ধরে নেন গ্রাহকদের যে তথ্য রাখছেন, এই মঙ্গলবারের 10টা, বুধবারের 5টা, বৃহস্পতিবারের 7টা, মানে সবগুলোই একসাথে অ্যাড করে আপনি সোমবারে আবার ব্যাকআপ করবেন। তাহলে তখন সময় বেশি লাগছে। এই এখানে তো আছেই, তাহলে মঙ্গলবারে 10 জন কাস্টমার, বুধবারের 5 জন কাস্টমার, 7 জন কাস্টমার, 10 × 5 = 15, 15 × 5 = 20, দিয়ে 22, এই 22 জনের কাস্টমারের ডাটাগুলো একত্রিত করে আপনি আলাদা একটা ফাইলে রাখলেন পরবর্তীতে। তাহলে এই ইনক্রিমেন্টাল ব্যাকআপ মানে কি, আগে যেটা হয়েছে তারপর থেকে নতুন নতুন গুলো নিচ্ছেন। নেওয়ার ফলে এটার সমস্যাটা কি,
যখন পরবর্তীতে আপনি ফুল ব্যাকআপ নেবেন তখন সবগুলোকে আবার একত্রিত করতে সময় বেশি লাগতেছে। আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ কি বলে, এতে শেষ ফুল ব্যাকআপের পর যত পরিবর্তন হয়েছে তা সেভ হয়। এতে ইনক্রিমেন্টালের তুলনায় বেশি জায়গা নেয়, তবে রিকভারি করা সহজ হয়। একটু খেয়াল করেন এবার, যদি ডিফারেন্সিয়াল ব্যাকআপে আপনি তথ্যগুলো রাখেন, তাহলে আপনি সোমবারে ধরে নেন ফুল ব্যাকআপ নিছেন, সোমবারে নিছেন। এখন সোমবারের পর আপনি যখন মঙ্গলবারে কাজ করবেন, মঙ্গলবার সংক্ষেপে লিখলাম, মঙ্গলবারে ধরে নেন 10 জন কাস্টমারের উম, তথ্য নিলেন। এখন বুধবারে গিয়ে আপনি করবেন কি, বুধবারে গিয়ে আরো 5 জন যে কাস্টমারের তথ্য আছে, তাহলে এই 5 জন কাস্টমার আপনি তখন করবেন কি, এই বুধবারে গিয়ে আপনি এই যে মঙ্গলবারে গিয়ে 10 জনের যে চেঞ্জ হলো, তাহলে এই 10 জন তো আপনি সাথে নিবেনই, আবার হচ্ছে নতুন করে যে 5 জন হইলো সেই 5 জন নেবেন, তাহলে টোটাল আপনি বুধবারে কতজন নিয়ে নিলেন, 15 জন। তারপর আপনি এভাবে আবার বৃহস্পতিবারে ধরেন আপনি ডাটা রাখবেন, তাহলে ডাটা রাখলেন, এখন আগে থেকেই 15 জন আছে, এই 15 জন আপনি ব্যাকআপ নিয়ে নিলেন, নিয়ে নতুন করে যে আসলো 5 জন, বা ধরে নেন নতুন করে আরো 7 জন আসলো, তাহলে এই বুধবারে গিয়ে আপনি, না বৃহস্পতিবারে গিয়ে 22 জনের ডাটা, মানে যত পরিবর্তন হচ্ছে একসাথে সবগুলো রাখতেছেন। তাহলে এখন এটার ফলে আপনার কি সুবিধা হবে, যে আপনার ডিফারেন্সিয়াল ব্যাকআপে আপনার হচ্ছে হলো রিকভারি করাটা সহজ হবে। আপনি এই যে 15-এর সাথে 22, এই 22 জনের ডাটা কিন্তু রেখে দিয়েছেন, মানে একসাথে আর জোড়া লাগতেছে না। মানে নতুন যেগুলো আসছে, পরের দিন যেগুলো করতে যাবেন সেগুলো আগের দিনের ডাটাগুলো যোগ করে দিবেন। এটা হচ্ছে হলো এই আপনার ডিফারেন্সিয়াল ব্যাকআপে। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপে কিন্তু যেদিন যেটার কাজ হচ্ছে সেটা সেদিনই রাখতেছেন, অ্যাড করছেন না, পরে গিয়ে একবারে এতগুলো ডাটা কিন্তু অ্যাড করা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। আর মঙ্গলবারে মানে এই ইনক্রিমেন্ট ডিফারেন্সিয়াল ব্যাকআপে আপনি যেটা কাজ হচ্ছে পরের দিন যদি নতুন হয়, তাহলে নতুনের সাথে আগেরটা আপনি লিঙ্ক করে দিচ্ছেন। তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ অনেকে এইটা বুঝতে পারে না, কনফিউশন হয়। আচ্ছা, এই যে 3 ধরনের ডাটাবেস ব্যাকআপটা আপনাকে বলতেছে, আমরা ওটা যেটা বললাম এটা রিডিং পড়ে নিলেই পারবেন, এটা তো ব্যাখ্যা বুঝাই দিলাম। আচ্ছা, তারপরও একটু বলে দেই, এখানে ওই যে ফুল ব্যাকআপে কি বলছে, যে পুরো ডেটাবেসে একসাথে কপি করা হয়, এটা আপনার সম্পূর্ণ এবং সবচেয়ে নিরাপদ ব্যাকআপ পদ্ধতি। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপে আমরা কি বুঝলাম, যে এই ব্যাকআপ আগের ব্যাকআপের পর যা পরিবর্তন হয়েছে শুধুমাত্র তা সেভ হয়, মানে শুধুমাত্র যেদিন যতটুকু কাজ করছেন অতটুকুই সেভ হবে। আচ্ছা, আর উম, এটা দৈনিক ব্যাকআপের জন্য ভালো যখন স্টোরেজ সীমিত। আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ শেষ ফুল ব্যাকআপের পর থেকে সব পরিবর্তন এখানে সেভ হবে। এখন এখানে দেখেন, এখানে বলছে যে ডিফারেন্সিয়াল ব্যাকআপে ইনক্রিমেন্টালের চেয়ে বেশি জায়গা নেই। কারণ হচ্ছে ওই আপনার ডিফারেন্সিয়াল ব্যাকআপে বুধবারে যখন কাজ করতে যাবে, ওই তো বুধবারের তথ্য, বুধবারে 7 জন আসলো কাস্টমার, ধরেন এই 7 জন কাস্টমারের তথ্য তো সেভ করে রাখবে না, সাথে মঙ্গলবারেও যেই কাস্টমারগুলো তথ্য দিয়েছে আগের দিনের, সেগুলো কাস্টমারেরও সেভ রাখবে। তাহলে আগের দিনের যদি 8 জন রাখে, তাহলে এই 8 জন প্লাস 7 জনের ডাটা আপনি যখন রাখবেন, তখন এটা ইনক্রিমেন্টালের চেয়ে বেশি জায়গা নেবে না। কারণ ইনক্রিমেন্টাল হলে কি করতো, ইনক্রিমেন্টাল হলে এই বুধবারে ওই কিন্তু আগের দিনের মঙ্গলবারের 8টা নিত না, ওই শুধুমাত্র 7টার তথ্য রাখতো। তাহলে ইনক্রিমেন্টালে আপনি 7 জনের ইনফরমেশন রাখতেছেন, তাহলে আপনার জায়গাটা কম খাবে। বাট ডিফারেন্সিয়ালে আপনি কি করতেছেন বুধবারে, যে আগের দিনের যে 8 জন আছে আর নতুন করে যে 7 জন আছে, 15 জনেরই ডাটা রাখবেন, তাহলে এই 7 জনের চেয়ে 15 জনের ডাটা রাখতে গেলে এর জায়গা বেশি খাবে না। তো ওটাই বলছি, ইনক্রিমেন্টালের চেয়ে বেশি জায়গা নেয় হলো ডিফারেন্সিয়াল। তবে রিকভারি সহজ হয়, যদি আপনি রিকভার করতে চান বুধবারে আগের দিনের ডাটা সহ সব একসাথে ইনক্লুড করা আছে, আপনি ইজিলি পারবেন। এই ছিল এটা, একটু এই যে ইনক্রিমেন্টাল ব্যাকআপ এবং ডিফারেন্সিয়াল ব্যাকআপের মধ্যে পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা কি, যে ব্যাকআপের ধরন, ইনক্রিমেন্টাল ব্যাকআপ শেষ যে কোনো ব্যাকআপের পর যেসব পরিবর্তন হয়েছে সেগুলো দিবে, আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ হচ্ছে শেষ ফুল ব্যাকআপের পর যেসব পরিবর্তন হয়েছে সেগুলা। আচ্ছা, এখানে জায়গা কম লাগবে ইনক্রিমেন্টালে, আর ডিফারেন্সিয়াল ব্যাকআপে ওই যে ইনক্রিমেন্টালের চেয়ে জায়গা বেশি লাগবে বললাম। ইনক্রিমেন্টাল ব্যাকআপে কি খুব দ্রুত নেওয়া যায় ব্যাকআপ নেওয়ার গতি, কারণ এটা প্রতিদিন নিচ্ছে, আর এটা তুলনামূলকভাবে ধীর গতির। রিকভারি পদ্ধতি ধীর এবং সব ইনক্রিমেন্টাল ব্যাকআপ দরকার হয়। ইনক্রিমেন্টালে আপনার যখন রিকভারি করতে যাবেন তখন প্রতিদিন যেহেতু আলাদা আলাদা করে রাখছেন, তখন সবগুলো লাগবে।
আর ডিফারেন্সিয়াল ব্যাকআপে আপনি রিকভারি দ্রুত করতে পারবেন, কারণ হচ্ছে আপনি প্রতিদিনের কাজের সাথে আগের দিনের যে কাজগুলো হয়েছে সেগুলো ইনক্লুড করে রাখছেন। উদাহরণ, যদি সোমবারের পর যা পরিবর্তন হয় মঙ্গলবারে শুধুমাত্র তা সেভ হবে, আর মঙ্গলবারে সব পরিবর্তন সেভ হয় যা সোমবারের পর হয়েছে, মানে সবগুলো নিবে। আচ্ছা, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বলতে আপনি কি বোঝেন? অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হলো এমন একটা ব্যাংকিং সেবা যেটা ব্যাংকে না গিয়ে আপনি গ্রাহক ঘরে বসে নিতে পারে, ওই যেটা এটিএম, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এগুলোর আর কি। আচ্ছা, ব্যাংক অটোমেশনের স্বতন্ত্র পদ্ধতির কিছু অসুবিধা উল্লেখ করো। আচ্ছা, এটা একটু দেখতে হবে, এটার সাথে মনে হচ্ছে এই প্রশ্নটা একটু ভুল আছে, আমি আপনাদের দেখে পরে জানাবো। আচ্ছা, বাংলাদেশের অনলাইন ব্যাংকিং এর ইতিহাস বর্ণনা করো, এটা দেখলে একটু রিডিং পড়লেই পারবেন। অনলাইন ব্যাংকিং এর ইতিহাস ওই যে 2000 সালের শুরুর দিকে, একটু রিডিং পড়ে নেবেন। আর এরপর আপনার বলছে যে নিচের তিনটা সফটওয়্যারের তিনটা কাজ উল্লেখ করো, যে যেমন আপনি কোর ব্যাংকিং সফটওয়্যারের কাজ কি। কোর ব্যাংকিং সফটওয়্যার আপনারা কি করেন? মেইনলি গ্রাহক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করেন। তারপর কোর ব্যাংকিং সফটওয়্যার দিয়ে আপনারা ফান্ড ট্রান্সফার পরিচালনা করতে পারেন, ঋণ প্রক্রিয়া অনুমোদন করতে পারেন। আর সুইচিং সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারা যায়? সুইচিং সফটওয়্যারের কাজ হলো লেনদেন রাউটিং করা। এটিএম পজ বা মোবাইল থেকে আসা লেনদেন কোর ব্যাংকিংয়ে পাঠায়। অনুমোদন যাচাই, সুইচিং সফটওয়্যার হলো লেনদেনের আগে এই যে পিন, ব্যালেন্স, কার্ড তথ্য যাচাই করে, এতে প্রতারণার ঝুঁকি কমে। আমরা যেহেতু পস মেশিন বা এটিএম মেশিনে টাকা তোলার আগে কি আমাদের পিন তথ্য দিতে হয় না? আর লেনদেনের লোগো সংরক্ষণ, এটা মেইনলি প্রতিটা লেনদেনের ডিজিটাল রেকর্ড রাখে, অডিট রিপোর্ট এবং অভিযোগ মীমাংসায় কাজে লাগে এটা। আচ্ছা, ক্রেডিট কার্ড সফটওয়্যারটা হচ্ছে আপনার কার্ড ইস্যু ম্যানেজমেন্ট, কার্ড চালু, মেয়াদ শেষ হওয়া এবং পুনরায় ইস্যু করার কাজ করে, গ্রাহকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে। ক্রেডিট কার্ড যেহেতু বুঝতে পারছেন বিলিং স্টেটমেন্টে কাজ করবে, লিমিট এবং সুদ নিয়ন্ত্রণে কাজ করবে। আর পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারটা সবসময় মাথায় রাখবেন, যে পেমেন্ট গেটওয়ে হলো ই কমার্স এবং অনলাইন সেবায় কিন্তু এই পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারটা ব্যবহার করা হয়। এই জন্য কিন্তু লেখা আছে যে অনলাইন লেনদেন প্রক্রিয়াকরণ, মার্চেন্ট সেটেলমেন্টে ব্যবহার করা হয় এবং প্রতারণা শনাক্তকরণে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারটা ব্যবহার করা হয়। আচ্ছা, নিচের সফটওয়্যার, প্রতিটি সফটওয়্যার ব্যাংকে কেন ব্যবহার করা হয়, ওই যে যেগুলো বললাম ওগুলোই কথা লিখে দিলেই এখানে হয়ে যাবে, আর নতুন করে লাগবে না। পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? প্রধান বৈশিষ্ট্য হলো পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার মানে তো আপনি অনলাইনে করতেছেন, তাহলে আপনার এখানে নিরাপদ পেমেন্ট প্রক্রিয়াকরণ করবে আর কি। হ্যাঁ, যে কার্ড নাম্বার এবং সিসিবির মতন গোপন তথ্য ইনক্রিপ্ট করে, রিয়েল টাইম অনুমোদন করে। গ্রাহকের অ্যাকাউন্টে আপনি যখন পেমেন্ট করতে যাবে তখন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা আছে কিনা সঙ্গে সঙ্গে যাচাই করে সাথে সাথে বিভিন্ন পেমেন্ট অনুমোদন করে, লেনদেন দেরি হয় না। বিভিন্ন পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কি করে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং কিন্তু সাপোর্ট করে। লেনদেন নিশ্চিতকরণ করে, প্রতারণা শনাক্ত ব্যবস্থা হয়, ব্যবসায়ের অর্থ পরিশোধ করা সহজ হয়। ই কমার্স এবং ই পেমেন্ট সংক্ষেপে ব্যবহার করেন। ই কমার্স এবং ই পেমেন্ট ওই জিনিসগুলি আপনারা পড়লেই এটা পারবেন। মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম এবং কোর ব্যাংকিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি? মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম হলো প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ বা ইউএসডি কোড দিয়ে চলে। আর কোর ব্যাংকিং সিস্টেম কেন্দ্রীয় ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে চলে। টার্গেট ইউজার, মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম সাধারণ মানুষ, এমনকি যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারা ইউজ করতে পারে, বিকাশ যেমন। আর কোর ব্যাংকিং সিস্টেম শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টধারী গ্রাহকদের জন্য, সবাই ইউজ করতে পারবে না গ্রাহক ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া। আমরা মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে কি করি? ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, বিল পরিশোধ করতে পারি। আর এখানে আমরা সেভিং, লোন, ডিপোজিট সহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারি। এটা ব্যবহারের সুবিধা, যে কোনো মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যায়, আর এটা শাখা বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ব্যবহার করতে হয়। বিকাশ নগদ হলো এমপিএস, আর সোনালী ব্যাংকে সিবিএস ব্যবহৃত হয়। এই জায়গায় সোনালী ব্যাংকটা এই লাইনে লিখবেন উদাহরণের ক্ষেত্রে। আচ্ছা, এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা কি কি সুবিধা পাওয়া যায়? এগুলো খুব সহজ প্রশ্ন, আপনি নিজেই পারবেন। এজেন্ট নিবন্ধন ব্যবস্থা করা যায়, রিয়েল টাইম মনিটরিং করা যায়, অফলাইনে আমরা সুবিধা পাই, কমিশন হিসাব মডিউল থাকে, ইকেওয়াইসি সংযুক্ত করে, এজেন্ট লোকেশন ট্র্যাকিং করা হয়। এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে কোর ব্যাংকিং সফটওয়্যারের বৈশিষ্ট্য ব্যতীত অন্য কোন অতিরিক্ত বৈশিষ্ট্য থাকা উচিত? তাহলে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে কি এজেন্টরা যেন নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারে সেটা থাকে, রিয়েল টাইম লেনদেন মনিটরিং যেন দেখা যায়,
যে এজেন্ট পয়েন্টের লেনদেন আমরা যেন সরাসরি দেখতে পাওয়া যায়, এতে প্রতারণা কমবে এবং আস্থা বাড়বে। ইন্টারনেট না থাকলেও যেন সাময়িকভাবে সেবা চালু করা যায়। ওই যে আগের প্রশ্নগুলোই যেটা পড়লাম ওইটা একটু লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে কোর ব্যাংকিং সিস্টেমের তাৎপর্য বর্ণনা করুন। আচ্ছা, কোর ব্যাংকিং সিস্টেমটা আপনার স্বয়ংক্রিয় করার জন্য কিন্তু আহ, সব কেন্দ্রীয় অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, এখানে সব গ্রাহকের অ্যাকাউন্ট এক প্ল্যাটফর্মে থাকবে। আপনি কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম লেনদেন করতে পারবেন। টাকা জমা বা উত্তোলন ট্রান্সফার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয়, 24 আওয়ার্স কিন্তু ব্যাংকিং সেবা দিতে পারতেছেন কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে। দ্রুত রিপোর্ট তৈরি করতে পারছেন, ত্রুটিমুক্ত হিসাব আপনার হবে। কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সিস্টেমের পার্থক্য ওই যে সেম, ওটা আমরা আলোচনা করছি। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিশেষ যন্ত্রের তালিকা করুন। এজেন্ট ব্যাংকিং এর জন্য আমরা বায়োমেট্রিক স্ক্যানার রাখতে পারি, যে গ্রাহকের আঙ্গুলের ছাপ যাচাই করে হিসাব খোলা বা লেনদেনের সময়। আমরা পিইউএস, পয়েন্ট অফ সেল ডিভাইস করতে পারি, এটিএম কার্ড বা ডিজিটাল অ্যাকাউন্ট ব্যবহার করে কত টাকা জমা উত্তোলন ট্রান্সফার ব্যবহার করা যায়। ট্যাবলেট বা স্মার্টফোন এজেন্ট ব্যাংকিং এ রাখতে পারি, থার্মাল রসিদ প্রিন্টার রাখতে পারি, ইন্টারনেট রাউটার রাখতে পারি। মানে কি কি আপনি আহ, চালায় ওই এজেন্ট ব্যাংকিং এর ওই অফিসটা চালানোর জন্য কি কি ধরনের যন্ত্রপাতি বা আইসিটি রিলেটেড যন্ত্রপাতি ব্যবহার করেন সেগুলো আপনি দিয়ে দিবেন। ব্যাংকিং পণ্য এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি কিভাবে পরিচালনা করা যায়। এই যে ব্যাংকিং পণ্য এবং আমরা ইলেকট্রনিক ডিভাইস থাকে, এর সাথে কি বিভিন্ন ধরনের হ্যাকট্যাকের ঝুঁকি থাকে না? তাহলে এই জন্য আমরা কি করতে পারি যে এই প্রতারণা, হ্যাকিং বা তথ্য চুরি যেন না হয়, এই জন্য আমরা প্রথমে আমাদের বলে না যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ডে যেন অনেক অক্ষর, শব্দ, নাম্বার এগুলো দিয়ে থাকে। তারপর দুই স্তরের নিরাপত্তা, ওই যে বলে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন থাকলে আপনার পাসওয়ার্ড চালু হলেও অ্যাকাউন্টে টাকা যায় না, এটা বাড়তি নিরাপত্তা দেয়। আমরা ফেসবুকে বা অন্য কিছুতে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করি না, বা আমাদের মোবাইলের মেইলে, তাহলে আপনার ডাটা বেশি থাকবে। নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার হবে, সফটওয়্যার আপনাকে আপডেট করতে হবে। মোবাইল অ্যাপ এবং ব্যাংকিং সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হয়, নিরাপত্তার ঘাটতি দূর হবে। গ্রাহক সচেতনতামূলক প্রশিক্ষণ দিবেন, ব্যাংকগুলোকে গ্রাহকদের ফিশিং, ভুয়া কল এবং প্রতারণা সম্পর্কে সচেতন করতে হবে। গ্রাহকদেরকে অনেকেই ভুল কল দিয়ে বলে না যে আপনার অ্যাকাউন্টে এই গেছে, বা ওই যে বিকাশের যে ব্যাপারগুলো সেরকমভাবে। কম্পিউটার এবং মোবাইলে অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল থাকতে হবে, এতে তথ্য চুরি বা ভাইরাসের ঝুঁকিটা কমবে তুলনামূলক। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বর্ণনা করো। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন মানে একটা নিরাপত্তা ব্যবস্থা যেটা আপনার সুরক্ষা দিবে। লগ ইনের জন্য দুই ধরনের পরিচয় যাচাই। যখন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন থাকে, আপনি দেখুন যে ডিভাইস দিয়ে আপনি অন করেন, করার পরে কিন্তু আপনাকে বলে যে কোড কিন্তু সে আপনি কম্পিউটারে ঢুকছেন, কিন্তু আপনার কোড বললো যে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম বা মোবাইলে পাঠালাম। তাহলে এই যে দুইটা জায়গায় সে কি করতেছে, আপনাকে চেক করে নিচ্ছে। এই যে প্রথমে ব্যবহারকারীরা তার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে, তারপর আর একটা দ্বিতীয় কোড, সাধারণত ওটিপি, এই যে মোবাইল বা ইমেইলে পাঠানো হয় যাচাইয়ের জন্য। তাহলে আপনার পাসওয়ার্ড যদি কেউ চুরিও করে, পাসওয়ার্ড দিয়ে সে সঙ্গে সঙ্গে ঢুকতে পারছে না, সঙ্গে সঙ্গে তখন আপনার আরেকটা অপশন, সে হয়তো বা অন্য ডিভাইস আছে, বাট আপনার মোবাইল তো আর তার কাছে থাকবে না। সো সেই দ্বিতীয় স্তরের মোবাইলে তখন একটা কোড আসবে, ওই মোবাইলের কোড না দিলে তো সে ঢুকতে পারবে না। তখন এই জন্য পাসওয়ার্ড চুরি হলেও দ্বিতীয় স্তরের কোড ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। আচ্ছা, এজেন্ট ব্যাংকিং সিস্টেমে কি ধরনের অ্যাপ্লিকেশন লেভেল সিকিউরিটিস অন্তর্ভুক্ত করা হয়? এজেন্ট ব্যাংকিং সিস্টেমে আপনি বলছে যে ইউজার অথেন্টিফিকেশন রাখতে পারেন, প্রতিটি ইউজারকে আলাদা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। রোল ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল রাখতে পারেন, যার যে কাজ সে অনুযায়ী আপনি অ্যাক্সেস দিতে পারেন। ওটিপি যাচাইকরণ করতে পারেন, প্রতিটি লেনদেনে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে নিশ্চিত করা হয়। সেশন টাইম আউট করতে পারেন, নির্দিষ্ট সময় ব্যবহার না করলে সিস্টেম নিজ থেকেই লগ আউট হয়ে যাবে। আচ্ছা, অডিট ট্রেল সিস্টেম, প্রতিটি ব্যবহারকারীর কার্যক্রম লগ ফাইলে সংরক্ষিত হয়। ডেটা ইনক্রিপশন, ইন্টারনেটে পাঠানোর আগে তথ্য ইনক্রিপ্ট করা হয়, এতে গ্রাহকের তথ্য হ্যাকারদের হাত থেকে রক্ষা পায়। আচ্ছা, এখানে তারপর বলছে বাংলাদেশে 5 ধরনের এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারের নাম লেখো। এই 5টা এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারের নাম আছে, এগুলো একটু রিডিং পড়ে নিলেই পারবেন। আর সবার শেষে বলছে যে ই গভর্নেন্স কি, ব্যাংকের এর প্রয়োজনীয়তা ব্যবহার করো। তাহলে ই গভর্নেন্স কি, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থা করা।
এবং ই গভর্নেন্স করলে আপনার কি হবে, সেবা দ্রুত সহজ হবে, স্বচ্ছভাবে দিতে পারবেন, কাগজের কাজ কমে যাবে, জনগণ ঘরে বসেই সেবা পাবে, দুর্নীতি কমবে, সাশ্রয় হবে। ব্যাংকে এটি ডিজিটাল কমপ্লায়েন্স, ট্যাক্স রিপোর্টিং এবং মনিটরিং সহজ করবে। মেইনলি ই গভর্নেন্সের মাধ্যমে আপনার দুর্নীতি যেন কম হয় সেটা আপনি করেন। আহ, বাংলাদেশ ব্যাংকে বিদ্যমান আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার মোডের উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইয়া করেন। ওই যে মানে আমরা যে ফান্ড ট্রান্সফার করি, আপনারা তো ব্যাংকে আছেন, এটা ভালো মতোই জানেন যে বিএফটিএন এর মাধ্যমে টাকা ট্রান্সফার করি না, আরটিজিএস, এনপিজিএস, মোবাইল ব্যাংকিং, আইবিএফটি, মানে কোনটার মাধ্যমে কি টাকাটা ট্রান্সফার করি এবং কোনটা কত সময় লাগে, কোনটা থেকে কত টাকা লাগে, এটাই আর কি। আমি ওই যে আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36-এ এটা নিয়ে আমার এক ফ্রেন্ড, ও বাংলাদেশ ব্যাংকে জব করে, আর এগুলো নিয়ে আপনাদের তো জানা আছে, ও একটা ভিডিও দিয়েছে, ওই ভিডিওটা দেখে নিন তাহলেই পারবেন এমনিতে। আর এমনি নিজেও পড়লেও পারবেন, কারণ এগুলো তো ব্যাংকে আপনারা জানেনই সবসময় এইভাবে ট্রান্সফার করেন। তো এই ছিল আজকের আমাদের মডিউল বির ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার কখনো দেখা হবে। কারো কোনো কিছু বিষয় জানার থাকলে বলতে পারেন, না হলে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। এরপরে আমরা ক্লাসটা রেকর্ড করে গ্রুপে আবার আপলোড করে দিব। সাথে সাথে আজকেই যদি পারেন একবার একটু গাইড বইটা দেখে নিন। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে আমি এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তাহলে শাহিন ভাই, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ। জি স্যার। স্যার ঠিক। আমাদের ওই শেষে কোনো পরীক্ষা নিতে পারবেন নাকি? পরীক্ষা, আচ্ছা দেখি শেষ করে যদি ওইরকম ভাবে কোনোভাবে নেওয়ার একটা ব্যবস্থা করা যায়, এটা করার চেষ্টা করব।